আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। অ্যাডভান্স তোমাদের হ্যাপি নিউ ইয়ার। তারপরে তো আমরা আবার আসবো এই নিউ ইয়ারে নতুন কিছু নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের এই এপিসোডটা, কারণ আজকের এই এপিসোডেও 4টে ঘটনা আছে। তবে কী নিয়ে আমি সেগুলো বলে স্পয়লার দিচ্ছি না। তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। নমস্কার অমিতদা, আমি শৈবাল। আজকে আমি তোমাকে যে ঘটনাটা শেয়ার করব সেটা বহু পুরনো একটা ঘটনা, এবং আমি শুনেছিলাম আমার এক পরিচিতের কাছ থেকে। উনি আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলছি। ওনাদের পাড়ায় একটা জমিদার বাড়ি ছিলেন। সেই পুরনো বিশাল জমিদার আমলের নীলকণ্ঠ চ্যাটার্জি লেনের বাড়িটা যখন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হলো, তখন পাড়ার বয়স্করা অনেকেই মাথা নেড়েছিলেন, কিন্তু প্রমোটার অঞ্জনবাবু সেসব কথা কানে তোলেননি। কারণ শহরের প্রাণকেন্দ্রে এতটা বড় জমি হাতছাড়া করা মানে কয়েক কোটি টাকার লোকসান, আর আধুনিক ফ্ল্যাট তৈরির নেশায় তিনি ছিলেন মত্ত। তাই ভাঙার কাজ শুরু করেছিলেন। এক শ্রাবণের দুপুরে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামার উপক্রম হয়েছিল এবং মজুররা যখন বড় হাতুড়ি দিয়ে পশ্চিম দিকের দেওয়ালটা ভাঙতে শুরু করলো, তখনই প্রথম অঘটনটা ঘটল। কারণ দেওয়ালের ভেতরের কোনো ইট বা চুনকাম ছিল না, বরং ছিল একটা চওড়া কাঠের খিলান, যার গায়ে কালো রঙের প্রাচীন তান্ত্রিক নকশা আঁকা ছিল, যা দেখে প্রধান রাজমিস্ত্রি বলায় আতকে উঠে বলেছিল, বাবু, এই দেওয়াল ভাঙা ঠিক হবে না। কিন্তু অঞ্জনবাবু তাকে ধমক দিয়ে কাজ চালিয়ে যেতে বললেন। আর ঠিক তখনই ওই বন্ধ খিলানের ভেতর থেকে এক অদ্ভুত পচা গন্ধ বেরোতে শুরু করল, যা কোনো মৃত পশুর হতে পারে না, বরং মনে হচ্ছিল যেন কয়েকশো বছরের পুরনো কোনো বৃদ্ধ বাতাস সেখানে জমা হয়েছিল, যা হঠাৎ মুক্তি পেয়ে চারপাশটা ভারী করে তুলেছে। এবং সেই রাতে প্রথম যখন পাহারাদার রামদেও একা ওই ভাঙাচোরা ধ্বংসস্তূপের সামনে বসে বিড়ি খাচ্ছিল, তখন সে দেখল ওপর তলার যে ঘরটা অর্ধেকে ভেঙে ফেলা হয়েছে, সেখানে একটা ছায়া নড়াচড়া করছে, যা মানুষের অবয়বের মতো হলেও তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, এবং সেই ছায়াটা তাকে হাত ছানি দিয়ে ডাকছে। রামদেও চিৎকার করে অজ্ঞান হয়ে গেল এটা দেখে। পরের দিন তাকে হাসপাতালে ভর্তি করতে হলো, কিন্তু ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেলেন না। শুধু তার শরীরের চামড়ায় এক ধরনের কালো পোড়া দাগ দেখা গেল, যেন কেউ তাকে বরফের চেয়েও ঠান্ডা কিছু দিয়ে স্পর্শ করেছে। আর কাজ যখন এগোতেই লাগলো, তখন প্রতি রাতে ফ্ল্যাটের লিফটের গর্তের ভেতর থেকে অদ্ভুত কান্নার শব্দ আসতে শুরু করলো, যা শুনে পাড়ার কুকুরগুলো একসাথে আর্তনাদ করত। এবং অঞ্জনবাবু নিজে একদিন রাত জাগার সিদ্ধান্ত নিলেন দেখার জন্য যে শ্রমিকদের মধ্যে কেউ তাকে ভয় দেখাচ্ছে কিনা, কারণ তিনি এসব ভূত প্রেতে বিশ্বাস করতেন না। কিন্তু মাঝরাতের দিকে যখন চারপাশ নিঝুম হয়ে গেল, তখন তিনি দেখলেন প্রমোটিংয়ের জন্য আনা যে নতুন মিক্সার মেশিনটা আছে, সেটা কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই একা একা চলতে শুরু করেছে, এবং তার ভেতরের পাথর বা সিমেন্টের বদলে লাল রঙের থকথকে একটা তরল ঘুরছে, যা দেখে অঞ্জনবাবুর বুক কেঁপে উঠল। এবং তিনি যখন পালাবার চেষ্টা করলেন, তখন অনুভব করলেন তার পা দুটো মাটিতে আটকে গেছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে মাটির ভেতরে টেনে ধরেছে। এবং সেই সময় তিনি ওপরের সেই কাঠের খিলানের দিকে তাকিয়ে দেখলেন সেখানে একজন মুন্ডহীন মানুষ দাঁড়িয়ে আছে, যার গলার কাছে দগদগে ক্ষত, আর সেই শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, যা সরাসরি মিক্সচার মেশিনে গিয়ে পড়ছে। অঞ্জনবাবু কোনো মতে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে 3 দিন জ্বরে বেহুশ হয়ে পড়ে রইলেন। কিন্তু কাজ বন্ধ থাকলো না, কারণ নতুন একজন ঠিকাদার নিয়োগ করা হয়েছিল। সে আবার ওইসব কথা বিশ্বাস করতো না। তবে বিপদ কাটেনি, বরং আরও ঘনীভূত হলো। কারণ ফ্ল্যাটের ভিত পুজোর করার দিন পুরোহিত মশাই যখন মন্ত্রপাঠ করছিলেন, তখন হঠাৎ তার যজ্ঞের আগুন ধপ করে নিভে গিয়ে
সেখানে নীল রঙের ধোঁয়া বেরোতে লাগলো এবং পুরোহিত কাঁপতে কাঁপতে বললেন, এ বাড়িতে ব্রহ্ম রাক্ষসের বাস আছে, যা তার বাসস্থান ভাঙার জন্য চরম প্রতিশোধ নেবে। এখানে কিছু করা যাবে না। ঠিক 1 সপ্তাহ পর যখন 3 তলার ছাদ ঢালাই হচ্ছিল, তখন আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও হঠাৎ এক বিকট শব্দে একটা বাজ পড়ল একদম ওই বিল্ডিংয়ের ওপর, এবং দেখা গেল যে লোহার রডগুলো বাঁকিয়ে দেওয়া হয়েছে, সেগুলো যেন জীবন্ত সাপের মতন নড়ছে। 2জন শ্রমিক যারা ওপর থেকে নিচে পড়ে গেল, তাদের দেহগুলো মাটিতে পড়ার আগেই মাঝপথেই যেন তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রমিকরা কাজ ফেলে পালাতে শুরু করলো এবং অঞ্জনবাবু যখন ভয়ে পুরো প্রজেক্টটা বন্ধ করে দিতে চাইলেন, তখন দেখা গেল তার হাতে কতগুলো আঁচড়ের দাগ। অঞ্জনবাবু সেখান থেকে চলে আসে। ওনার আবার একটাই মাত্র ছেলে অর্ক। সে বিদেশে স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করত। সে যখন ফিরে এলো, তখন পরিস্থিতি আরও জটিল হলো, কারণ সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও দেখল তার বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন এবং তার গায়ের চামড়া মাছের আঁশের মতন খসে পড়ছে, যা কোনো পরিচিত রোগ নয়, বরং এক ভয়াবহ অভিশাপের ফলশ্রুতি। অর্ক যখন নিজেই সেই অভিশপ্ত জমিতে গিয়ে তদন্ত শুরু করল, তখন সে দেখতে পেল মাটির নিচ থেকে অদ্ভুত সব প্রাচীন পুঁথি বেরিয়ে আসছে। অ্যাকচুয়াল জানা গেছে নীলকণ্ঠ বাড়িটি আসলে যেখানে তৈরি হয়েছিল সেটা একটা শ্মশানের ওপর। সেখানে তান্ত্রিকরা সাধনা করতেন। একদিন অঞ্জনবাবুর ছেলে অর্ক দেখতে পেল ফ্ল্যাটের ছাদ থেকে অঞ্জনবাবুর মতন দেখতে একজন মানুষ ঝাঁপ দিচ্ছে, কিন্তু নিচে পড়ার আগে সে যেন কোথাও মিলিয়ে যাচ্ছে, অর্থাৎ সে নিচে পড়ছে না। সে বুঝতে পারল এই অশুভ শক্তির বিনাশ করতে হলে তাকে ভালোই খেসারাত পোয়াতে হবে। অর্ক সেখানে খনন করার সিদ্ধান্ত নিল একদিন সেই ফ্ল্যাটে গিয়ে থাকবে। তো সেই মতো অর্ক একদিন রাতে সেই ফ্ল্যাটে চলে গেল এবং এমন এক বিভৎস দৃশ্য দেখল যাতে তার হাত পা কেঁপে উঠল। এই দেখে অর্ক চিৎকারে ফেটে পড়ল। সে বিকট শব্দে যেন চারিদিক তোলপাড় শুরু হয়ে গেল। পরের দিন অর্ককে খুঁজে পাওয়া গেল সেই ফ্ল্যাটে। আশেপাশের লোকজন তাকে খুঁজে পেয়েছিল। এরপরে অর্ক আর কোনোদিনও ভুলেও সেই দিকমুখ হয়নি। সেই ফ্ল্যাটটা সেরকমই পড়েছিল। পরে অবশ্য সেটা ভেঙে চুরে একদম সমান করে দেওয়া হয়েছিল। আর অর্কর বাবা লাস্টে কুষ্ঠরোগের মতন মানে একদম ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়েছিল, যেটা দেখলে মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। আশা করছি আজকের এই প্রথম ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব, তারা আর দেরি না করে নির্দ্বিধায় ঘটনা পাঠিয়ে দাও। আমাদের এখানে ঘটনা পাঠানো একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি রতন। এই ঘটনাটা আমি বহুদিন চেপে রেখেছিলাম নিজের ভেতরে, কারণ বললে লোকে হাসে, কেউ বলে চোখের ভুল, কেউ বলে ক্লান্তির ঘোর। কিন্তু নৈহাটি স্টেশনের নাম শুনলেই আজও বুকের ভেতর অকারণে একটা চাপ পড়ে যায়। আমি পেশায় হকার। শহরতলি লাইনে চা, বিস্কুট, সিগারেট আর মাঝে মাঝে জল বিক্রি করি। বলা ভুল হবে, করতাম। দিনের বেলা যেমন কাজ থাকে, তেমনি রাতের বেলায় ট্রেনগুলো আমার জন্য বেশি সুবিধার ছিল। ভিড় কম থাকতো, ঝামেলা কম, পুলিশেও অকারণে কিছু বলতো না। নৈহাটি স্টেশন আমার কাছে নতুন কিছু ছিল না। বছরের পর বছর ওই স্টেশনেই নামা ওঠা। দিনের বেলা যে স্টেশনকে চেনা মনে হতো, রাত গভীর হলে সেই চেনা জায়গাটাই ধীরে ধীরে অন্যরকম হয়ে উঠত। ঘটনাটা আজ থেকে প্রায় অনেক বছর আগের, যখন নৈহাটি স্টেশন সবে সবে শুরু হয়েছিল এবং এত উন্নত ছিল না। তখন অত স্মার্টফোনও ছিল না, আলো কম, সিসিটিভিও তেমন ছিল না। সেদিন শেষাব ট্রেন ছেড়ে যাওয়ার পর আমি নৈহাটিতে নামি। আগে কয়েকটা চায়ের থার্মাল, কিছু বিস্কুটের প্যাকেট। প্ল্যাটফর্মে তখন হাতে গোনা কয়েকজন মানুষ, কেউ বেঞ্চে শুয়ে ঘুমোচ্ছে, ট্রেনের অপেক্ষায়।
রাত তখন প্রায় 1:30। শীতকাল, হালকা কুয়াশা নেমেছে। লোহার ছাউনির নিচে আলো হলদে হয়ে ঝুলছে, কোথাও কোথাও জল টপ টপ করে পড়ছে। পুরো জায়গাটার মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা। দিনের কোলাহলের সঙ্গে আর কোনো মিল নেই। আমি ভাবছিলাম একটু বসে বিশ্রাম নিয়ে পরের ডাউন ট্রেন ধরব। ঠিক তখনই চোখে পড়ল প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে একজন লোক বসে আছে। সাধারণ যাত্রীদের মতো নয়, পোশাক খুব সাদামাটা, ধুতি আর হাফহাতা গেঞ্জি, মাথাটা নিচু করে বসে আছে। আমি অভ্যেস মতো কাছে গিয়ে বললাম, চা খাবেন? সিগারেটও আছে। লোকটা ধীরে মাথা তুলল। মুখটা আলোয় পড়ে দেখা যাচ্ছিল, একদম নর্মালি মনে হলো। কিন্তু একটা জিনিস অদ্ভুত মনে হলো, যে চোখ দুটো অদ্ভুতভাবে না কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছিল, যেন অনেক দিন না ঘুমলে চোখটা যেমন হয় সেরকম। সে খুব নিচু স্বরে আমাকে বলল, এখনও ট্রেন আসেনি? আমি বললাম, না দাদা, আর একটু দেরি আছে, আপ লাইনের ট্রেন তো গেছে, ডাউনটা আসবে। লোকটা আর কিচ্ছু বলল না। আমি ভাবলাম যাত্রী হবে। একটু দূরে গিয়ে বসে পড়লাম। 5-10 মিনিট কেটে গেল। পুরো প্ল্যাটফর্মে যেন হাওয়াটা শব্দ করছে না। সে আমার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বলল, এখানে এত রাতে কেউ থাকে না? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ থাকে তো, ট্রেনের জন্য। সে হালকা হেসে বলল, সবাই কি ট্রেনের জন্য থাকে? কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। আমি আর কথা বাড়ালাম না। লোকটা প্ল্যাটফর্ম ছেড়ে রেল লাইনের দিকে নামতে শুরু করলো। গভীর রাতে লাইন পার হয়ে যাওয়া বিপজ্জনক। আমি জোরে বললাম, এই দাদা, ওদিকে যাবেন না, ট্রেন আসতে পারে। সে একবারও ফিরে তাকালো না, ধীরে ধীরে লাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। ঠিক তখন দূরে ট্রেনের হর্ন শোনা গেল। আমি ভাবলাম এবার নিশ্চয়ই সরে যাবে, কিন্তু সে সরল না। 2 হাত একটু ছড়িয়ে দাঁড়িয়ে রইল। আমার মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা, লোকটা মরতে বসেছে। আমি দৌড়ে স্টেশন মাস্টারের ঘরের দিকে গিয়ে চেঁচিয়ে বললাম, লাইনে লোক দাঁড়িয়ে আছে। 2 জন রেলকর্মী দৌড়ে এলো। আমরা যখন লাইনের দিকে তাকালাম তখন লাইন একদম ফাঁকা, কেউ নেই, কোনো নড়াচড়া নেই। একজন কর্মী বলল, এখানে কেউ ছিল না, তুমি ভুল দেখেছ। আমি শপথ করে বললাম, না দাদা, আমি কথা বলেছি, এই প্ল্যাটফর্মেই ছিল। তারা বলল, রাতে এইসব চোখের ভুল হয়। আমি আর তর্ক করিনি। কিছুক্ষণ পর ডাউন ট্রেন এসে থামল। আমি ট্রেনে উঠলাম, কিন্তু মাথার ভেতর বারবার সেই লোকটার কথাই ঘুরছিল। সবাই কি ট্রেনের জন্য থাকে? ট্রেন যখন নৈহাটি ছাড়ল, আমি জানালার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে সেই লোকটা দাঁড়িয়ে আছে। একই পোশাক, একই ফাঁকা চোখ, কিন্তু এবার সে হাসছিল। ট্রেন এগোতে থাকলো, আলো কমে গেল। শেষ মুহূর্তে আমি দেখলাম লোকটার পা নেই, সে যেন মাটির ওপর ভাসছে। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললাম। শরীর ঘামে ভিজে গেল। পরে স্টেশনে নেমে আর কোনো কাজ করিনি, সোজা বাড়ি ফিরে গিয়েছিলাম। কয়েকদিন অসুস্থ ছিলাম। পরে আবার কাজে ফিরলেও গভীর রাতে আর কখনো নৈহাটিতে নামিনি। অনেকদিন পর এক পুরনো হকারের মুখে শুনেছিলাম, বহু বছর আগে নৈহাটি স্টেশনে রাত 1:30টার সময় এক হকার ট্রেনে কাটা পড়ে মারা যায়। তার নাকি কোনো টিকিট ছিল না, কেউ ঠিক জানতেও পারেনি যে কোথা থেকে এসেছিল। তখন বুঝলাম সেই লোকটার পোশাক, তার চোখের ফাঁকা দৃষ্টি, তার কথার ভঙ্গি কেন এত চেনা লাগছিল। আজও জানি না আমি সত্যিই কাকে দেখেছিলাম। এখনকার নৈহাটি স্টেশন আর আগের মতো নেই। এখন নৈহাটি স্টেশন একদম অন্যরকম, একদম চেঞ্জ হয়ে গেছে। এখন সব সময় লোকজনের সমাগম থাকে, আর এই সব কিছু শোনাও যায় না। যাই হোক, এই ছিল ঘটনা। যদি তোমার মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের নৈহাটি স্টেশনে ঘটে যাওয়া একটা পুরনো ঘটনা বলা চলে। ঘটনাটা একদম অন্যরকম ছিল। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এখনকার নৈহাটি স্টেশন তো আমি নিজে দেখেছি, পুরো চেঞ্জ, আগেকার মতন তো কিছু নেই। যাই হোক, এই ছিল ঘটনা। ভালো লেগেছে জানি। একটা কথা তবুও বারবার বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা
সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। ভাই অমিত, আমি একটা ঘটনা তোমাকে লিখছি একটু গল্পের আকারে, তাই বলে ভেবে নিও না এটা গল্প। আমি একটু লিখতে পারি তো, আর লিখতে ভালোবাসি, সেই কারণে এভাবে লিখলাম। শীতের রাতটা সেদিন একটু বেশি নিঝুম ছিল, আর বাজারের শেষ চিলটে আলোটুকু যখন পেছনে ফেলে আমি মেঠো পথটায় পা রাখলাম, তখন ঘড়িতে রাত 9:10। অথচ চারপাশ দেখে মনে হচ্ছিল যেন মাঝরাত পেরিয়ে গেছে, কারণ কুয়াশার চাদর এতটাই ঘন ছিল যে টর্চের আলো 3 ফুটের বেশি এগোতে পারছিল না। আমার হাতে ছিল কলাপাতা দিয়ে মোড়ানো 2 কেজি ওজনের একটা বড় চিতল মাছ, যার আষ্টে গন্ধ কেন জানি না ওই রাতে একটু বেশি তীব্র মনে হচ্ছিল। গ্রাম্য নির্জন রাস্তাটার 2 ধারে বড় বড় বাঁশঝাড় বাতাসের তোড়ে একে অপরের গায়ে ঘষা লেগে এক অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলছিল, যা শুনলে মনে হয় কেউ যেন আড়ালে দাঁড়িয়ে দাঁত কিটমিট করছে। আমি দ্রুত পায়ে হাঁটছিলাম, কারণ ওই এলাকায় একটা পুরনো বদনাম আছে যে মাছের গন্ধ পেলে নাকি জলার ধারের অতৃপ্ত আত্মারা পিছু নেয়। তবে আমি এসব কোনোদিনও বিশ্বাস করিনি, কিন্তু সেদিন কালভার্টটার কাছে আসতেই প্রথম অস্বাভাবিকতাটা টের পেলাম। আমার মনে হলো পেছনে কেউ একজন খুব ধীর পায়ে হাঁটছে, অথচ আমি থামলেই সেই পায়ের শব্দটা থেমে যাচ্ছে। আমি সাহস সঞ্চয় করে একবার পেছনে টর্চ মারলাম, কিন্তু ধোঁয়াটে কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আবার হাঁটা শুরু করতেই সেই ভেজা পায়ের থপ থপ শব্দটা স্পষ্ট হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ যেন কাদা মাখা পায়ে আমার ঠিক 3 হাত পেছনেই লেগে আছে। হঠাৎ ঘাড়ের কাছে একটা বরফ শীতল নিঃশ্বাস অনুভব করলাম, আর সাথে সাথে তীব্র পচা তামাকের গন্ধ নাকে এলো। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি যত জোরে দৌড়াচ্ছি রাস্তা যেন ততটাই লম্বা হচ্ছে। চেনা পথটা হঠাৎ করে অচেনা ঠেকতে শুরু করলো। রাস্তার পাশের তালগাছগুলো যেন নড়ে চড়ে উঠে আমার পথ আটকে দাঁড়াতে চাইছে। তখনই ঝোপের আড়াল থেকে একটা ফ্যাস ফ্যাসে গলায় কেউ বলে উঠল, মাছটা দিয়ে যেন রে। শব্দটা কোনো মানুষের হতেই পারে না, কারণ ওই স্বরে একটা অদ্ভুত যান্ত্রিকতা আর অতল খাদের গভীরতা ছিল। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম রাস্তার মাঝখানে একটা কঙ্কালসার ছায়া দাঁড়িয়ে আছে, যার হাতগুলো অস্বাভাবিকভাবে লম্বা আর আঙ্গুলের নখগুলো মাছের কাঁটার মতন তীক্ষ্ণ। সেই ছায়াটার কোনো মুখ নেই, শুধু দুটো গর্ত থেকে আগুনের মতন লাল আভা বেরোচ্ছে। আমার হাত পা ভয়ে সিটিয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি কোনো সাধারণ মানুষের পাল্লায় পড়িনি, বরং এমন কিছুর সামনে দাঁড়িয়ে আছি যা এই জগতের নয়। মাছের রক্ত তখন কলাপাতা চুইয়ে আমার হাতে লাগছে, আর সেই গন্ধে ছায়াটা আরও উত্তেজিত হয়ে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে চারপাশের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। মনে হলো কেউ যেন অদৃশ্য হাত দিয়ে আমার কণ্ঠনালী চিপে ধরেছে। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল পকেটে থাকা দেশলাইটার কথা। বড়রা বলতো আগুন নাকি এসব অশুভ শক্তির জম। আমি কাঁপতে কাঁপতে একটা কাঠি জ্বালাতেই সেই ছায়াটা বিকট এক চিৎকার করে পিছিয়ে গেল। কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ কুয়াশার ভেতর থেকে আরও কয়েক জোড়া লাল চোখ যেন আমার দিকে তাকিয়েছিল। দেশলাইয়ের কাঠির সেই ক্ষীণ আলোটুকু নিভে যাওয়ার আগেই আমি মরিয়া হয়ে সামনের দিকে দৌড়তে শুরু করলাম। কিন্তু এবার অনুভব করলাম আমার হাতের মাছের থলিটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠেছে, যেন কোনো অদৃশ্যভাবে সেটাকে নিচের দিকে টেনে ধরেছে। আর সেই পচা তামাকের গন্ধটা এখন আরও তীব্র হয়ে আমার ফুসফুসে ঢুকে পড়েছে। চারপাশের বাঁশঝাড়গুলো এখন আর শুধু শব্দ করছিল না, বরং দীর্ঘ কালো হাতের মুঠো নুয়ে এসে আমার গায়ে আছড়ে পড়ছিল। হঠাৎ আমার পায়ের তলার মাটি যেন নরম হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি চেনা রাস্তা ছেড়ে কোনো এক অজানা জলার ধারে চলে এসেছি, যেখানে কুয়াশা এতটাই ঘন যে নিজের হাত দেখাও দায় হয়ে পড়েছে।
ঠিক তখনই সেই ফ্যাকাশে গলাটা আবার আমার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, মাছটা দে না রে খোকা। আমি আতঙ্কে আড়ষ্ট হয়ে তাকাতেই দেখলাম জলাশয়ের কালো জল থেকে উঠে আসছে ডজন খানেক ছায়ামূর্তি, যাদের শরীর মানুষের মতন হলেও মুখগুলো মাছের মতন বিকট এবং হা করা, আর তাদের চোখগুলো থেকে ঠিকরে বেরোচ্ছে প্রেতাত্মার ক্ষুধা। আমার পায়ের চারপাশে তখন বরফ শীতল জল কাদা জমে উঠেছে, আর সেই ছায়াগুলো ধীরে ধীরে আমাকে ঘিরে ধরছে। তাদের নখগুলো যখন আমার জামা ছিঁড়ে চামড়ার ভেতরে বিঁধতে শুরু করেছে, তখন আমি শেষবারের মতন চিৎকার করে আমার হাতের থলিটা ওই অন্ধকারের দিকে ছুঁড়ে মারলাম। মাছটা মাটিতে পড়ার সাথে সাথে চারপাশের পরিবেশ যেন এক লহমায় বদলে গেল এক বিকট হাড় হিম করা শব্দে। ছায়ামূর্তিগুলো মাছটার উপর ঝাঁপিয়ে পড়ল, আর সেই সুযোগে কোনো মতে না তাকিয়ে আমি উল্টো দিকে দৌড়তে শুরু করলাম। কতক্ষণ দৌড়েছিলাম জানি না, তবে যখন জ্ঞান ফিরল তখন আমি আমাদের পুরনো গ্রামের পুরনো শিব মন্দিরের চাতালে শুয়ে আছি। ভোরের আলো ফুটেছে, আর আমার চারপাশে গ্রামের লোক জড়ো হয়েছে। তারা জানালো আমাকে তারা জলার ধারের এক শ্মশান এলাকা থেকে উদ্ধার করেছে। আর আশ্চর্যের বিষয় হলো, আমার সারা গায়ে ছিল মাছের আঁশ লেগে, আর হাতের তালুতে ছিল গভীর নখের আঁচড়। কিন্তু সেখানে কোনো রক্ত ছিল না, বরং ছিল কালচে এক ধরনের তরল, যা থেকে সেই চেনা পচা তামাকের গন্ধ বেরোচ্ছিল। গ্রামের বয়স্করা বললেন আমি নাকি মিছু ভূত, যা যখের খপ্পরে পড়েছিলাম, যারা মাছের লোভে মানুষকে পথ ভুলিয়ে নির্জনতায় নিয়ে গিয়ে শেষ করে দেয়। আজ যখন রাতে বাজারের পাশ দিয়ে হাঁটি আর মাছের আষ্টে গন্ধ নাকে লাগে, তখন আমার শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে যায়। আমি অল্পের জন্য সেদিন বেঁচে গিয়েছিলাম, পৃথিবীর মানুষ হয়ে ফিরে আসতে পেরেছিলাম, অথচ আমার আত্মার একটা অংশ আজও সেই কথাটা ভাবলে কেঁপে ওঠে। এই ছিল আমার জীবনের একটা অভিশপ্ত ঘটনা বলতে পারো। আশা করছি তুমি এই ঘটনাটা সকলকে পড়ে শোনাবে, আর ঘটনাটা হয়তো তোমার ইউনিক লাগবে। এই ছিল আমার জীবনের অভিশপ্ত একটা ঘটনা বলতে পারো। এ বাদেও আরও একটা ঘটনা আমার জীবনে হয়েছিল, সেটাও তোমাকে বলছি এই মাছ নিয়েই। আমি যেদিন মাছ নিয়ে ফিরছিলাম, সেদিনের আবহাওয়াটা ছিল একদম গুমোট বলতে পারো, আর আকাশটা ছিল একদম তামাটে রঙের। আমার এখনও প্রপার মনে আছে। আমি শহর থেকে ফিরছিলাম, হাতে ছিল একটা বড় পুটলি, যাতে বাজার থেকে কেনা নামি আড়তদারের একদম টাটকা 4টে ইলিশ মাছ ছিল। কিন্তু আমি জানতাম না এই মাছই আবার জীবনের সবচেয়ে দীর্ঘ আর ভয়ঙ্কর রাত নিয়ে আসতে চলেছে। আমার সাইকেলের প্যাডেলের শব্দ ছাড়া চারপাশের জনমানবহীন মেঠো পথে আর কোনো আওয়াজ ছিল না। কেবল রাস্তার পাশের বড় বটগাছটার ঝুড়িনামা অন্ধকারে মাঝে মাঝে ডানা ঝাপটাচ্ছিল নাম না জানা কালো কালপ্যাঁচা। আমি যখন কালীপুর গ্রামের সীমানায় ঢুকলাম, তখন খেয়াল করলাম রাস্তার ধারের পুকুরগুলোর পানি একদম স্থির হয়ে আছে, যেন কেউ তাতে প্রাণহীন কালো রং ঢেলে দিয়েছে। হঠাৎ অনুভব করলাম আমার সাইকেলের পেছনে কেউ যেন উঠে বসেছে, কারণ সাইকেলটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে গেল, আর পেছনের কেরিয়ার থেকে একটা ভিজে ঠান্ডা জলের ধারা আমার যেন পিঠ বেয়ে নামতে শুরু করলো। আমি সাইকেল থামানোর সাহস পেলাম না, কারণ আমি জানতাম পেছনে তাকালে যা দেখব তার জন্য আমি প্রস্তুত নই। কিন্তু বিপদটা ঘটল যখন আমার ঠিক সামনে কুয়াশা চিরে একটা ছোট্ট বাচ্চা ছেলে এসে দাঁড়ালো। ছেলেটার পরনে কোনো কাপড় ছিল না, আর তার গায়ের চামড়া ছিল একদম সাদাটে, অনেকটা মরা মাছের পেটের রঙের মতো। আমি ব্রেক কষতেই ছেলেটা অদ্ভুত সুরে বলে উঠল, বাবু মাছ দেবেন, খুব খিদে পেয়েছে। তার কথা বলার ভঙ্গিটা মোটেও বাচ্চাদের মতো ছিল না, বরং তাতে ছিল এক মানুষের গাম্ভীর্য, যা অস্বাভাবিক এক লালসা। আমি কোনো উত্তর না দিয়ে তাকে পাশ কাটিয়ে যেতে চাইলাম। দেখলাম আমি যেদিকেই সাইকেল ঘোরাচ্ছি, ছেলেটা ঠিক সেদিকেই পলকহীন চোখে দাঁড়িয়ে আছে। তার চোখের মণিগুলো ছিল না, শুধু সাদা অংশটুকু চাঁদের আলোয় চকচক করছিল। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার বুক ধকপকানি যেন গলার কাছে এসে আটকে গেল। হঠাৎ করে আমার বাজারের ব্যাগের ভেতর থেকে একটা ঝপঝপ শব্দ শুরু হলো, যেন মরা ইলিশ মাছগুলো জ্যান্ত হয়ে উঠেছে, আর তারা ব্যাগের ভেতর নিজেদের আছড়াচ্ছে।
আমি ভয়ে ব্যাগটা খুলে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল, কারণ আমি দেখলাম মাছগুলোর মাথা আর আগের মতো নেই, যেন কেউ চাবিয়ে থ্যাতা ব্যথা করে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি সাইকেল ফেলে ঝোপের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু পেছন থেকে সেই বাচ্চা ছেলের অমানবিক অট্টহাসি ভেসে এলো, যা প্রতিধ্বনিত হচ্ছিল চারপাশের অন্ধকারে। আমি দৌড়তে দৌড়তে একসময় গ্রামের পুরনো পরিত্যক্ত শ্মশানটার কাছে চলে এলাম, যেখানে আতপোড়া কাঠ আর ছাইয়ের এক উৎকট গন্ধ বাতাস ভারী করে রেখেছিল। সেখানে দেখলাম সেই বাচ্চা ছেলেটা একা নয়, তার মতো আরও অনেকগুলো ছায়ামূর্তি আগুনের চারধারে বসে আছে, আর তাদের প্রত্যেকের হাতে একটা করে কাঁচা মাছ। তারা সেই মাছগুলো কামড়ে কামড়ে খাচ্ছে, আর তাদের মুখ দিয়ে ঝরছে কালচে রক্ত। আমি আড়ালে লুকিয়ে এই দৃশ্য দেখছিলাম আর মনে মনে ঈশ্বরের নাম জপছিলাম, কিন্তু হঠাৎ একটা শুকনো ডাল আমার পায়ের কাছে মড়মড় করে ভেঙে গেল, আর সাথে সাথে সবকটা ছায়ামূর্তি স্থির হয়ে আমার দিকে মুখ ফেরালো। তাদের প্রত্যেকেরই নাক ছিল না, গালের মাংস ঝুলে পড়েছিল। তারা যেন একযোগে আমার শরীরের গন্ধ শুকতে শুরু করেছে। আমি বুঝতে পারলাম তারা এখন আর মাছের গন্ধে নয়, বরং মানুষের গন্ধে মত্ত হয়ে উঠেছে। আমি প্রাণপণে গ্রামের মন্দিরের দিকে ছুটলাম, কারণ জানি একমাত্র ওখানেই আমার রক্ষা মিলতে পারে। কিন্তু প্রতিটা বাঘ ঘোরার পর আমি ঘুরে ফিরে সেই শ্মশানের আগুনের কাছেই ফিরে আসছিলাম, যেন কোনো মায়াজাল আমাকে এক জায়গায় আটকে রেখেছে। আমার মনে পড়ল পকেটে থাকা পুরনো এক তামাটে পয়সা, যা বড়রা বলতো শ্মশান জাগানো ভূতের নজর ফেরাতে কাজে লাগে। আমি পয়সাটা মাটিতে ছুঁড়ে মারতেই চারপাশের দৃশ্যপট ললময় হয়ে বদলে গেল। আমি দেখলাম আমি আসলে কোনো শ্মশানে নয়, বরং রাস্তার ধারের এক গভীর ডোবার গলা অবধি ডুবে আছি, আর আমার চারপাশে অজস্র ছোট ছোট মাছ। আমি কোনো মতে কাদা ঠেলে ওপরে উঠে আসলাম। বাজারের ব্যাগটা আর খুঁজে পেলাম না। পরদিন সকালে স্থানীয়রা যখন আমাকে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পায়, তখন আমার হাত পা জুড়ে ছিল অদ্ভুত সব কামড়ের দাগ। আজও রাতে যখন বৃষ্টির শব্দ হয় আর মাছের আষ্টে গন্ধ বাতাস দিয়ে ভেসে আসে, তখন আমার মনে হয় সেই বাচ্চা ছেলেটা হয়তো এখনও আমার অপেক্ষায় রাস্তার ওই অন্ধকার বাগটায় দাঁড়িয়ে আছে, আর তার চোখের সেই সাদা শূন্যতা আমাকে আজও দুঃস্বপ্নে তাড়া করে বেড়ায়। কারণ ওই রাতের পর থেকে আমি আর কোনোদিনও মাছ খেতে বা ছুঁতে পারিনি। এক অদ্ভুত ভীতি আমার মনের গভীর কোণে স্থায়ী ঘর বেঁধেছে। মাছ খাওয়াই আমার পুরো বন্ধ হয়ে গেছে। এই ছিল আমার দুটো ঘটনা। আশা করছি এই দুটো ঘটনায় তোমার ভালো লাগবে। অমিত, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি অবশ্যই পড়ে শুনিও, আর আমি জানি এটা তোমার ভালোই লাগবে, তাই আমি অপেক্ষা করব তোমার মুখে ঘটনাটা শোনার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আর হ্যাঁ দাদা, তোমার এই ঘটনাটা ভালো লেগেছে, খুব ইউনিক আছে, মানে আমাদের সেই পুরনো ভৌতিক কথার এসেন্স আছে। যাই হোক, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তবে সম্প্রতি আমি একটা জিনিস খেয়াল করেছি, আগের এপিসোডের তার আগের এপিসোড, সেই এপিসোডে অনেকে কমেন্ট করেছে যে অন্য চ্যানেলের ঘটনা এখানে শোনানো হয়েছে। আমরা বারবার বলি, প্রত্যেকটা ক্রিয়েটাররা আমরা বলি যে অন্য কারোর ঘটনা কোনো চ্যানেলেই পাঠাবে না, কারণ সেগুলো যাচাই করা আমাদের পক্ষে পসিবল না। আমরা যদি সবার ঘটনা বসে থেকে শুনতে যাই তাহলে আমাদের আর ঘটনা আপলোড করা হবে না, ঠিক আছে? তো আবার দেখছি এটা শুরু হয়েছে, একজন এই কাজটা করেছে, আমি সেটা একদমই ভালোভাবে নিইনি। একটা এপিসোডের পেছনে অনেক খাটনি থাকে, সেই খাটনি করার পর যখন শুনতে হয় অন্য কোথাও হয়ে গিয়েছে, সেটা খুব দুঃখজনক। আমি আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এমন কাজ তোমরা করবে না। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সুদীপ সিং, সেকেন্ড কমেন্ট করেছে কুণাল সরকার, থার্ড কমেন্ট করেছে এসকে শাহরুল ইসলাম। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে কার্তিক মণ্ডল, পায়েল বিজয়, সুদীপ সিংগিং, অঞ্জলি মণ্ডল, চুমকি ঘোষ, বৈশাখী পাল, অভিজিৎ দাস, সুমন্ত দাস, পাপড়ি দোলা, অর্ঘ্য জানা, সোমা দাস, জুলফিকার হাসান, মামুন মণ্ডল, শান্তনু ভট্টাচার্য, সামিমা রারি লিখেছে, হাই অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন ঘটনা শোনা হয় না, আজ শুনছি। কমেন্ট করতে পারছি না কাজের চাপে, ভালো লাগলো, আবার নতুন করে কমেন্ট চালু করে দিলাম একদম। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার, কার্তিক সাহা, সমীরণ ঘোষ, মৌসুমী ব্লগস, অনন্যা ভৌমিক, সৌমিত্র চরণ,
অতনু রয়, রাকেশ জবা দেবী লিখেছে হাই অমিতদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। এখন রাতের বেলায় আপনাকে কমেন্ট করে দিচ্ছি, 4টে ঘটনা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পম্পা মহন্ত, লিখেছে ভাই অমিত কেমন আছো, ঘটনা আসবে আমি অপেক্ষা করছি। আমার নাম পম্পা মহন্ত, হাওড়া শিবপুরে আমি থাকি, দেখে ভয় লাগছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে অভিজিৎ সামন্ত, লিখেছে দাদা একবার আমার ছেলের নামটা হ্যালো করে বলো, তার নাম প্রিয়াংশু। হ্যালো প্রিয়াংশু। তারপরে কমেন্ট করেছে সাধন অধিকারী, লিখেছে হ্যাঁ আজকেও শুনেছি, কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে কাল শোনাবো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, লিখেছে হ্যালো সোনা ভাই, আমার আদরের ভাই, তোমার ঘটনা না শুনলে যে ঘুমিয়ে আসে না, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে অর্ঘ্য জানা, মারিয়া বড়ই, অমিতা ঠাকুর, মলি পাল, কালীপদ, সমীর সরকার, কবিতা সরকার, সরফরাজ খান, অভিজিৎ দাস, দুষ্টু ছেলে, সুদেষ্ণা সিংহ রায়, সুদীপ পুরকায়স্থ, শিহাব শাফির উদ্দিন, শিল্পা চ্যাটার্জি লিখেছে হ্যালো অমিত কেমন আছো, আশা করি ভালো আছো। তুমি আমার কমেন্টগুলো পুরো পড়ো না কেন ভাই? দেখো দিদি, এক একদিন কমেন্ট চোখে পড়ে, এক একদিন পড়ে না গো। তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, বিজয় স্ট্যাটাস লিখেছে দাদা একটু যদি বেশি বেশি করে ভিডিও দিতে খুব ভালো হতো, তোমার ভৌতিক কথা না শুনলে ঘুম আসে না। হ্যাঁ গো, পুরোনো ঘটনাগুলো শুনবে, ভালোই লাগবে আশা করছি। তারপরে কমেন্ট করেছে রোহিত সান্ত্রা, প্রণয় আচার্যি, মুসলিমা খাতুন, সন্দীপ হোর, রিঙ্কু দে, হিমাংশু চক্রবর্তী, মৌসুমি ব্লগস লিখেছে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অমিত ভাই, আমার ছেলে ঋষভ তোমাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছে, হ্যাপি নিউ ইয়ার অমিত আঙ্কেল, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।